দেশে উন্নতি করতে হলে অবশ্যই ব্যাংকিং সেক্টরকে আপনাকে আমরা নিতে হবে, যেহেতু দ্যাট ইজ দ্য অনলি ফাইন্যান্সিং সোর্স। একটা দেশে কতটুকু মানে অর্থনৈতিকভাবে সুস্থ সেটা কিন্তু ডিপেন্ড করে স্টক মার্কেটের ওঠাবাচার উপরে। মুখ দিয়ে বললাম যে সব চালু করবে তো হবে না, তো এটা মানে সুজ হয় ঢুকবো, ফাল হয় বের হবো, এগুলো তাই হবে। ওই সমস্ত জরেন লুটেরা ফুটাকে আবার যদি নিয়ে আসেন তাহলে ধ্বংস হয়ে যাবে আবার। কোনো সেন্সিবল ডিপোজিটার এইসব ব্যাংকে যাবে না সহজে। আইএমএফের যে সমস্ত মানে যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে এগুলো ফলো করতে গেলে এবারে পিপুল ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উইল বি অ্যাফেক্টেড। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, যদি এটা ফলো করেন তাহলে তো কিছু আর কিছু জানার দরকার আছে। আর দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে একাত্তর টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। আপনারা জানেন যে ব্যাংক খাত ঘিরে আলোচনা দীর্ঘদিন ধরেই, তবে সম্প্রতি বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পর বেশ কিছু বড় সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তগুলোর যৌক্তিকতা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। নতুন গভর্নর নিয়োগ হয়েছেন, রুগ্ন শিল্প প্রতিষ্ঠান এবং বন্ধ শিল্প কারখানা খুলে দেওয়ার জন্য তিনি এসেই বড় ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বাংলাদেশের ব্যাংক খাতের যে স্বাস্থ্য এবং আর্থিক বাস্তবতা, সেই প্রেক্ষিতে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন কতটা সহজ হবে বা ব্যাংকগুলো কতটা সহজে বাস্তবায়ন করতে পারবে, বিএবির প্রেসিডেন্ট এবং ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। সম্প্রতি গভর্নরের সাথে আপনাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা সাক্ষাৎ করেছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা নিশ্চয়ই হয়েছেন। বাংলাদেশের অর্থনীতিকে যদি আমরা আরও চাঙ্গা করতে চাই, সেক্ষেত্রে ব্যাংক এবং শিল্প কারখানার ভূমিকা কীরকম হওয়া দরকার, এই সংক্রান্ত বিষয়ে কী ধরনের আলাপ হয়েছিল? দেশে উন্নতি করতে হলে অবশ্যই ব্যাংকিং সেক্টরকে আপনাকে আমরা নিতে হবে, যেহেতু দ্যাট ইজ দ্য অনলি ফাইন্যান্সিং সোর্স। টাকার সোর্স তো ব্যাংকই, অন্য কোনো সোর্স তো নাই। আর ক্যাপিটাল মার্কেটে তো একটা বড় সোর্স, রেজ ফান্ড ফ্রম ক্যাপিটাল মার্কেট। কিন্তু ক্যাপিটাল মার্কেট তো দুরবস্থা একবারে। হয়তো ইন কোর্স অফ টাইম এটা আস্তে আস্তে ওই তেজি হবে, তখন আমাদের কস্ট অফ ফান্ড অনেক কমে যাবে। ইফ ইউ ক্যান রিয়েলি রেজ ফান্ড ফ্রম দি ক্যাপিটাল মার্কেট, তো সঙ্গে থেকে তখন আপনার ফান্ড পাওয়ার সুবিধা হবে। আর কি একটা দেশে কতটুকু মানে অর্থনৈতিকভাবে সুস্থ সেটা কিন্তু ডিপেন্ড করে স্টক মার্কেটের ওঠাবাচার উপরে। এটা কিন্তু একটা ব্যারোমিটার, এটা সাম সর্ট অফ ইন্ডেক্স, এটা ভেরি ইম্পর্টেন্ট ইন্ডেক্স। এটা এই ইন্ডেক্সে আমরা মোটামুটি জিরো লাইনে আছে বর্তমানে। আপনারা যারা ব্যাংকের মালিকানার সাথে যুক্ত রয়েছেন, যদি আমরা এই গভর্নরের সবচেয়ে বড় সিদ্ধান্ত এখনও পর্যন্ত দেখি, তিনি বন্ধ এবং রুগ্ন শিল্প কারখানাগুলো আবার চাঙ্গা করতে চান, যে জন্য 40,000 কোটি টাকার একটা স্কিম তিনি ঘোষণা করেছেন এরই মধ্যে। কিন্তু আমরা যদি এই ধরনের স্কিমের পূর্ব অভিজ্ঞতা দেখি, এর আগেও করোনাকালে একটা বড় স্কিম দেওয়া হয়েছিল এবং তার বেশিরভাগই কিন্তু খেলাপিতে পরিণত হয়। এটা যদিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যে রুগ্ন শিল্পগুলোকে চালু করতে, শিল্প চালু করতে শিল্পের যে প্রোডাক্টটা হবে সেটাই বিক্রি হবে কিনা দেখতে হবে। এটা আগে আপনি এটা কিন্তু বড় সমস্যা না মনে করি। যদি আপনার কাছে কোনো প্রাগমেটিক প্রপোজাল থাকে, যদি ভালো প্রপোজাল থাকে, মানে ইজ নট এ প্রবলেম। কেননা চাকানা বসে আছে বহুত মানুষ, দেশেও আছে বিদেশি বসে আছে, এটা ওরা ইচ্ছে করলে আনা যাবে, প্রোভাইডেড দ্যাট ইয়োর প্রজেক্ট ইজ ভায়াবল। ওইটা সত্যিকার অর্থে টিকতে পারবে কি না বর্তমান প্রেজেন্ট সিনারিওতে পৃথিবীর যে অবস্থা, ওই টিকতে পারবে সেটা দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এগুলো প্রি কন্ডিশন হচ্ছে আগে দেখতে হবে যে কেন বন্ধ হয়েছে, ওটা টাকার জন্য হয়েছে, নাকি ম্যান পাওয়ারের জন্য বন্ধ হয়েছে, নাকি লেবার ইন্টারেস্টের জন্য বন্ধ হয়েছে, নাকি আইন শৃঙ্খলার জন্য বন্ধ হয়েছে। ফার্স্ট অফ অল হ্যাভ অ্যাসার্টেইন দিস কাইন্ড অফ প্রবলেমস। এগুলোকে আগে আমি মুখ দিয়ে বললাম যে সব চালু করবে তো হবে না, তো ওটা চালু করতে গেলে আপনাকে অনেকগুলো কোম্পানির সামনে স্টাডি করতে হবে আগে। ইফ ইট ইজ গার্মেন্ট, বায়ান নাই। ইফ ইট ইজ স্পিনিং মিল, কস্ট বেশি, গ্যাস নাই, পাওয়ার নাই। ইফ ইট ইজ এনি আদার ফ্যাক্টর, আইন শৃঙ্খলা ঠিক নাই, তারপরে টোল কালেক্টর জ্বালায় আর কি। তো একটা আমরা যে হোয়াট এভার গুডস অ্যান্ড সার্ভিসেস বিং প্রডিউস ফ্রম এ ফ্যাক্টরি, ইট হ্যাজ টু বি কম্পিটিটিভ এবং কোয়ালিটি ওয়াইজ এটাকে আপ টু দি স্ট্যান্ডার্ড হতে হবে। চালু করার আগে আমি দেখতে হবে এটা চালু করলে কোনো ভায়াবল হবে কিনা, তাহলে সেটা একদিনের কাম না, তো সেটা পুরো স্টাডি করতে হবে, সার্ভে করতে হবে, তারপরে করতে পারেন। কিন্তু আমি বললাম যে একটা চাকরি করলে মানে এত করলে চাকরি হয়ে যাবে, ওটা তো তাহলে গিভ মি গ্যারান্টি দ্যাট অল দি মানে প্রোডাক্ট বিং প্রডিউসড বাই ফ্যাক্টরি আপনার কিনা নেবেন। এটা এই সিদ্ধান্ত বাস্তবায়নেতে আপনারা যারা ব্যাংকের মালিকানার সাথে যুক্ত আছেন, তাদের একটা বড় ভূমিকা রয়েছে, যারা ঋণ দিবেন বা সার্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও। এটাকে আপনারা প্রাথমিকভাবে যৌক্তিক মনে করেন কিনা? না না, হ্যাঁ অবশ্যই। ব্যাংক ইজ সিটিং দেয়ার টু সেল মানি। তো ব্যাংক টাকাটা কোথায় বিক্রি করবে সেটা তো ব্যাংক যাচাই করে দেখবে। তো যখন একটা নতুন ফ্যাক্টরি চালু করতে পুরো চালু হবে, তখন যখন আমার টাকা চাবে, আমি বলবো যে তোমার কী করবো বলো, বুঝাও তোমার বাইরের স্ট্রেংথ কী,
তোমার এমপ্লয়ি স্ট্রেংথ কী আছে, তোমার মেশিনের কী অবস্থা, তোমার এলাকার অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা কেমন। সো মেনি ফ্যাক্টরস উই টেক ইন্টু কনসিডারেশন বিফোর পুটিং আওয়ার ফিঙ্গার ইন দ্যাট, টাকা দেওয়ার আগে। কাজে আমরা কোনো ভায়াবিলিটি স্টাডি না করে কোনো ফাইন্যান্স করতে পারবো না তো আমরা, বিকজ উই আর হ্যান্ডলিং দ্য পাবলিক মানি, ইট ইজ নট আওয়ার মানি। সো হ্যাভ টু এনশিওর দ্যাট দি মানি গোজ টু দি রাইট ডেস্টিনেশন। 18 ক ধারা খুবই আলোচিত এবং সামনে এসছে বিষয়টা, সেটা নিয়ে আলোচনা হয়েছে। লাখ লাখ কোটি টাকা দেশ তো চলে গেছে এই দেশ থেকে। এখন 18 কতে তো ওইগুলাতে আনার একটা সুযোগ সৃষ্টি হয়ে গেছে মনে করি আমি, যদি গভর্নমেন্ট আগে সত্যিকার অর্থে বাধা না দেয়। তা 18 কর বেনিফিট যদি কেউ চায় তাকে দেশে আসতে হবে আগে। 1 লাখ টাকা নষ্ট হয়েছে, 7.5% দিয়ে এখানে এসে বসবেন, বসে 2 বছর টাকাটা দিয়ে দিবেন, 2 টাকা কই থেকে আসবে? ফ্রম আর দোজ ফান্ড উইল ফ্লো। সেটা তো একটা বিজনেস প্ল্যান হয়তো। আমার প্রথম কথা হচ্ছে যে তাদের দেশে আসতে হবে, দেশে এসে তারা বলুক যে আমি এই ফ্যাক্টরি ব্যাংকে আমার ছিল, আমি ব্যাংক আমাকে ফিরে দাও। তো আমরা প্রশ্ন যে ব্যাংকের আগে টাকাগুলো কই গেছে। না, গভর্নরের সাথে মিটিংয়ের আগে আপনার তো এই ইস্যুটা নিয়ে অন্তত একটু আতঙ্কিত ছিলেন, কিন্তু তার সাথে কথা বলে আপনারা না, আমরা শুধু করতেছি কি এটা চিন্তা করছি আমরা। শোনেন, 18 কতে আপনি অন্যান্য সুবিধায় দিতে পারেন, আরও খালি একটা বিষয় তো না, বেশ কয়েকটা যারা লুটেরা যারা টাকা নিয়ে গেছে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা নিয়ে গেছে, তার তো 100 করতে পারে না। এটা দেখে শোনা করে খেলে আপনি যে ঢুকা দিন, তাহলে দেখবেন যে এটা কথা না, মানে সুজ হয় ঢুকবো, ফাল হয় বের হবো, দেখুন তাই হবে। আইসা আবার এই অল ওভার গিয়ে কেন দিতে পারবো না, 1% দিতে পারবে না। এই ধারাটা নিয়ে আপনারা খুব বেশি চিন্তিত, একটু আশঙ্কা আমাদের আর কি, আশঙ্কা। সেটা কোন পয়েন্ট ঘিরে আশঙ্কাটা? মানে যারা লুটকাটকে টাকা নিয়ে গেছে এখান থেকে, ব্র্যান্ডেড পিপল অলরেডি 1.5 লাখ কোটি 2 লাখ কোটি টাকা নিয়ে গেছে, এইসব লোককে আমরা কেন আসতে দেবো? যদি 1.5 লাখ কোটি টাকা নিয়ে আসা থাকে, ওই টাকা লাখ ফেরত দিয়ে এসে আগে, তারপর ব্যাংক ফেরত দিই না, মানা করছে তার ব্যাংক। আমরা কিন্তু দেখেছি যে অর্থমন্ত্রী সংসদেও বলেছেন যে এই সুযোগ দেওয়া হবে না, গভর্নরও একাধিক প্রোগ্রামে কিন্তু এই আভাসটা দিয়েছেন। আমরা তাই বলি, আপনারা কি তাতে আশ্বস্ত হতে পারছেন না? আশা দেবো কেন, আপনি করবেন কেন এটা? ফার্স্ট অফ অল, gentleman who want to take it over again, he has to prove that he got the right source of money. আর আগে ব্যাংকটা কেন ক্ষতিগ্রস্ত হয়ে গেল, টাকাটা কই গেছে, টাকাটা দেওয়া ফেরত দিয়ে আসেন, তারপর টক অ্যাবাউট ইট, দেন ইউ গেট ইউর ব্যাংক ব্যাক। এই খাতের একটা বড় সিদ্ধান্ত ছিল 5 ব্যাংককে একীভূত করা, কিন্তু আমি দেখলাম যে এখনও পর্যন্ত ভালো মতো কার্যক্রমটা শুরু হয়নি, গ্রাহকরা তাদের কাঙ্ক্ষিত টাকা পাননি, এবং এর মধ্যে 2টা ব্যাংক এই একীভূত প্রক্রিয়ায় থাকবে না, এরকম একটা আবেদনও তারা। একটা ব্যাংক যখন অসুবিধায় পড়ে যায়, তখন ওই ব্যাংকটাকে রেস্কিউ করার জন্য অথবা ওইটাকে ওই ড্রেনেজ বন্ধ করার জন্য কতগুলো সিস্টেম আছে। মার্জিং বাংলাদেশের যে প্রিভিলেইং কন্ডিশনস, এখানে মার্জিং কত টাকা বেনিফিটে আসবে সেটা সেটাকে যাচাই করতে হবে। আপনি হুড়কে বলতে 5টা ব্যাংক সাথে করে দিলাম। একটা ব্যাংকের পূর্ব শর্ত হচ্ছে ফর ইটস সার্ভাইভাল, ব্যাংকের ফান্ডটা কই থেকে, ফান্ড ফ্লোটা কই থেকে হবে। এখন ফান্ড ফ্লো যখন একটা ব্যাংক ঝামেলায় পড়ে গেছে, তখন তো ওখানে বহুত ডিপোজিটরা মানেছিল, যেমন গভর্নর সাহেব বলতেছিলেন 1.5 লাখ কোটি টাকা মতো, 1,47,000 এখন টাকাটা ফেরত দিতে হবে। তো 1.5 লাখ কোটি ফেরত দিতে ওই সরকার দিচ্ছে, মার্জিং ব্যাংকগুলোতে 40,000 কোটি দিয়ে দিচ্ছে, ধরেন ইন্ডেক্স করলো, সব মিলে 35,000 কোটি একটা হিসাব। হ্যাঁ, অলরেডি উইথড্রন। How the bank will run? You have to salvage the bank only when you can create confidence in the mind of the depositor. Otherwise, no other alternative to make it back. তার মানে এই যে টাকা দিবেন, টাকা তুলে না চলে যাবে। 2টা প্রতিষ্ঠান লোন দেওয়ার জন্য দিবেন, লোন নিয়ে আর ব্যাংকের কাছে আসবে না, আর কোনো দিন ওই লোক সব ব্যাংকে টাকাও নেবে না। না, বাট আপনি তখনও প্রেসিডেন্ট হিসেবে এই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, আপনারা কি এইটার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন যে মার্চ করা যাবে না, বা যৌক্তিকতা যাচাই করা হয়েছে কিনা? আমরা তো বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার মতো শক্তি আমাদের নাই, তো আমরা আশঙ্কা প্রকাশ করছি, আমরা ভয় পাইতেছি আর কি। এখন তার মধ্যে এগুলো আবার ঢুকা দিয়ে দেন, ওই সমস্ত জরেন লুটেরা ফুটেকে আবার যদি নিয়ে আসেন, তাহলে ধ্বংস হয়ে যাবে, আবার অল আয়োজন পিতা যাবে। তার মানে কি এই সিদ্ধান্তটা যৌক্তিক ছিল না? 100% নো। ব্যাংকের ফ্রেমওয়ার্কার এটা যদি আর কোনো অন্যান্য উদ্দেশ্য থাকে সেটা ঠিক আছে, কিন্তু এইটাতে উদ্দেশ্য ঠিক নেই। এইটাতে আমার মনে ইট উইল বাউন্স ব্যাক নেগেটিভলি টু দি ইকোনমি। আপনি প্রেসিডেন্ট হিসেবে বেশ 1.5 বছরের বেশি সময় হয়ে গেল, প্রায় 2 বছর। এই সময় ব্যাংক খাতে সাধারণ মানুষের আস্থা কি ফিরেছে বলে মনে করেন আপনি? যেসব ব্যাংক এখনও বেঁচে আছে, ইট মিনস দি ডেপোজিটার্স অ্যান্ড শেয়ার হোল্ডার্স আর স্টিল হ্যাভ দি গুড কনফিডেন্স
অন দি ব্যাঙ্ক হোয়াট ইজ অলরেডি স্টিল রানিং। কাজে ডিপোজিটার ছাড়া তো আপনার ব্যাঙ্ক চলবে না কোনো দিনও। কাজে ব্যাঙ্ক চার থাকা মানেই ডিপোজিটার হ্যাভ সাম কনফিডেন্স অন আস অফকোর্স, অ্যাটলিস্ট মানে গ্রুপ অফ ব্যাঙ্কস হ্যাভ টু সে দ্যাট, নট অল আমি বলবো না, আই ডোন্ট স্পেসিফিক অ্যাবাউট দ্যাট, বাট হোয়াট আই এম সেইং ইজ সাম ব্যাঙ্ক আর ডুইং ভেরি গুড, মানে কি সারভাইভিং, অ্যান্ড সাম আর ডুইং গুড, সাম আর লিম্পিং। তাহলে এই যে 5টা ব্যাংক নিয়ে এখন সরকারের কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার বলে মনে হয়? এই তো উদ্যোগ নিয়ে বলছে সরকার অলরেডি। এটা না, আপনি বলছিলেন যে এটা যৌক্তিক উদ্যোগ হয় নাই। না, এটা আই প্রে টু অলমাইটি আল্লাহ সো দ্যাট এটা সাকসেসফুল হয় আর কি, কিন্তু ভেরি ডিফিকাল্ট, কোনো সুযোগ এটা পড়ে না আর কি। আমাদের দেশের লোক তো এমনি ভয় পায় খুব, তাই না? তার ভিতরে আবার যদি এইসব ওই এত গোলমালের পরে নতুন জিনিসকে খাবে, আমার খাওয়ান খুব কঠিন ব্যাপার, বুঝছেন তো, ভেরি ডিফিকাল্ট। রাইট, বাজেট আসছে। কোনো সেন্সিবল ডিপোজিটার এইসব ব্যাংকে যাবে না সহজে, যেহেতু ইফ দে হ্যাভ বিকল্প যদি থাকে, যদি ইফ দে হ্যাভ অল্টারনেটিভ চয়েস আর দেয়ার, সো মেনি চয়েস আর দেয়ার, হোয়াই শুড দে গো দিস কাইন্ড অফ থিংস? ওখানে কাছে রিস্ক কে নেবে বলেন? আর যেখানে এই ঘটনাগুলো হচ্ছে সেখানে নর্মাল কন্ডিশনসে লোকজন সাধারণত ওখানে টাকা রাখতে চাবে না, অ্যান্ড দোজ কাইন্ড অফ পিপল রিয়েলি ডেভেলপ দোজ কাইন্ড অফ কনফিডেন্স ইন দ্য মাইন্ড অফ দ্য ইনভেস্টার দ্যাট টেক ইয়ার্স। বাজেট আসছে, স্বাভাবিকভাবে সরকারের একটা টার্গেট প্রতি বছরের মতো এবারও হয়তো থাকবে, ব্যাংক সিস্টেম থেকে তারা একটা বড়োইং করবে। কিন্তু আমরা দেখেছি যে চলতি অর্থ বছরের 9 মাসে তাদের পুরো অর্থ বছরের টার্গেটটা তারা এক্সিট করে ফেলেছে। সো আপনারা এটা নিয়ে চিন্তিত কিনা যে এমনিতেই আমাদের বেসরকারি খাতে বিনিয়োগ? এখানে চিন্তা কোনো কারণ না, সরকার যে বাজেটটা চিন্তা করতেছে আর কি, সে এই প্রায় 9 লাখ কোটি টাকার মতো বাজেট। এই কারেন্ট অ্যাকাউন্টে আমাদের সমস্যা, তারপর যদি সরকার যদি এই পরিমাণ বোরিং শুরু করে দেয়, তাহলে দেখা যাবে যে এই মানে ফর কাস্টমার টাকা থাকবেই না তখন। কাজেই খুব চিন্তার ব্যাপার এটা, যে হাউ দে আর গোয়িং টু। আর অ্যাট দি সেম টাইম আই ডোন্ট হ্যাভ টু ব্লেম দি সিটিং গভর্নমেন্ট অ্যাবাউট যে রিলিজ অফ $1.86 বিলিয়ন, যেটা দেওয়ার কথা ছিল আর কি। এটা পালে অনেকখানি স্বাস্থ্য হইতে আর সেটা বাজেটের আগে হয়তো আসবে না, বাজেটের পরে যদি সরকার আসবে, যে সেটা তো আনসার্টেন, সেটা আবার কোন কথা বলে। রাইট, কাজেই ওনার কথা IMF এর যে সমস্ত মানে যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, এগুলো ফলো করতে গেলে এবারে পিপুল ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উইল বি এফেক্টেড। সরকার তো এদিকে চিন্তা করতে তাদেরকে সব কিছু করতে পারেনি, যদি স্পেশাল ভর্তুকিগুলি শুধু তুলে নিয়ে এটা একটা বড় চাপ তৈরি হবে। আমরা ইলেকট্রিসিটির দাম বাড়াবো, ক্যান আই অ্যাফোর্ড? রাইট, তেলের দাম বাড়াবো। আমরা কিছু উদ্যোগ দেখছি, রোজার ঈদের আগেও ছিল, কোরবানির আগেও দেখছি যে ব্যবসায়ীরা বড় ধরনের সহায়তার জন্য কেন্দ্রীয় ব্যাংকে প্রচুর দৌড়ঝাঁপ করেছে। সেটা বেতনের ক্ষেত্রে সহায়তা, সহজ শর্তে ঋণের সহায়তা পাবে। সহায়তা দরকার ছিল না তো আপনার, আপনি তেলের দাম বাড়াইছেন, আপনি 100 গুণ বেড়ে গেছে। তো আমাদের বেসিক যে র মেটেরিয়াল তো পাওয়ার, সেই পাওয়ার যদি এক্সপেন্সিভ হয়ে যায় তখন আপনাকে তো, আর আমাদের এক্সপোর্ট ডিপেন্ডেন্ট ইকোনমি, কথা বুঝছেন তো, এটা সেটাকে সার্ভাইভ করতে হলে ইউ হ্যাভ টু বি কম্পিটিটিভ। আমরা দিচ্ছি, সাউথ আমেরিকা দিচ্ছে, সাব সাহারান কান্ট্রি দিচ্ছে, আফ্রিকা দিচ্ছে, দ্যার লট অফ সোর্সেস অফ সোর্সিং দি গার্মেন্টস, ইউনো। বাট এখানে তো সমস্যা হইতেছে যে এখন আমি যদি আপনাকে ইনসেন্টিভ আমাকে না দেন, তাহলে তো আমি কম্পিট থাকবো না, তো মাল বিক্রি হবে না, এই যে ফ্যাক্টরি বন্ধ হবে না, যেটা চিন্তা করে গেছেন, ওই জিনিস হয়ে দেবো তো। তো ব্যাংক ঋণের সুদ হার যেই পর্যায়ে উঠে গেছে আমাদের, অনেকদিন ধরে এই জায়গাটায় আছে, এবং নীতি সুদ হার যে আমাদের শিগগিরই কমবে সেই ব্যাপারেও ডিসিশনের আলামত দেখছি না, আবার দেখছি না। If the money being borrowed at high price, how can I sell it at low price? এটা কি ব্যবসায়ীদের জন্য ভালো কিনা? না, খুব খারাপ এটা ব্যবসায়ী। মানে আপনি তো একই সাথে ব্যবসায়ী এবং একই সাথে ব্যাংকের সাথেও। আপনাকে, বিকজ উই আর এ গ্লোবাল প্লেয়ার, টু সেল আওয়ার গুডস অ্যান্ড সার্ভিসেস, অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, তাহলে গ্লোবালি হ্যাভ টু বি এলিজিবল ইনাফ টু ফাইট টু মানে ইউনো ক্রস দোজ মার্কেট, তাই না? ওই প্যাকটা ক্রস করতে হতো আপনাকে। আমি এক ডজন গার্মেন্ট পেয়েছি $12, আর ভিয়েতনামে ছিল $10, $2 কম পাওয়া গেল, তো আমার কাছে তারা আসবে কেন? কাজে ইউ হ্যাভ টু মেনটেন ইকুইলিব্রিয়াম উইথ দি আদার কম্পিটিটর্স। যেটা করতে গেলে এবারে আবার আমাদের যারা সমস্যা, আবার আমাদের কোনগুলো সব ফ্লাকচুয়েটিং, এই আছে এনে কালকে রকম থেকে প্রশ্ন আর একটা হতে পারে, মানে আমাদের এত চেঞ্জ হয় আর কি, এনভায়রনমেন্ট, তার স্ট্রাকচারাল চেঞ্জ, তারপরে এনভায়রনমেন্টাল চেঞ্জ, তারপরে পলিসিরও একটা পলিসি চেঞ্জ, ইনকনসিস্টেন্সি আছে। সো মেনি থিংস আর দেয়ার, ইউনো। গ্যাসের পাওয়ার নাই, power is the most important source of keeping the industry alive, because the industry become baseless without power.
বাজেট আসছে, বাজেট ঘিরে ব্যবসায়ী হিসেবে আপনার প্রত্যাশা কি, এবং ব্যাংক খাতের উদ্যোক্তা হিসেবে এই খাতের সংস্কার কী ধরনের উদ্যোগ দরকার? যেখানে এত বড় ডেফিসিট, এখানে আমি ট্যাক্স কমে থেকে মুখেই বলেন, এটা মানে ইয়ের মতো আর কি, মানে বিনা ব্যাগে বজ্রপাতারও বলছে বেটা কী বলতে এসেছে, আমরা টাকা পাইছি না, খুঁজে দেখি বাজেটই করবো। সরকারের প্রতি আপনি এক ধরনের মানবিক আচরণ। অফকোর্স মানে ডিপেন্ড করতে হবে তো সেটা, সরকার তো আর আকাশ দে হ্যাভেন কাম ফ্রম এ ডিফারেন্ট প্ল্যানেট, তাই না? উই আর ফ্রম দ্য সেম প্ল্যানেট, সো ইউ হ্যাভ টু লুক অ্যাট ইচ আদার ফর সার্ভাইভাল, ইউ নো। বাজেট কি বেশি বড় হয়ে যাচ্ছে না সরকারের জন্য? আই রিজার্ভ মাই কমেন্ট অন দিস। আমরা ছোটোবেলা পড়ছি কি জানেন তো, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ক্লথ। যদি এটা ফলো করেন তাহলে তাহলে তো কিছু আর কিছু জানার দরকার আছে। আর তোমার সরকারকে এই নীতিটা ফলো করা দরকার এই বাস্তবতায়। হ্যাঁ, যেটা আমি বললাম সরকার জানে না তা না, কিন্তু কিন্তু সরকারের কিছু কিছু সমস্যা তো আছে আমি মনে করি, কিছু কিছু ইনহারেন্ট কিছু সমস্যা আছে আর কি, যেগুলা ওই ইচ্ছা করলে করা যায় না। ইট ইজ নট তারা, আমি যেভাবে বুঝি ওনারা বোঝে না, এটা ঠিক না, কিন্তু এটা ভুল ধারণা একটা, ওনারা বোঝে। কাজে ওনাকে মানে কী পরিস্থিতি এটা করতে হয় সেটা ওনারা ভালো জানে, যেহেতু দে আর প্লেয়িং উইথ দ্য ফায়ার, উই আর নট। আমরা দূর থেকে দেখতেছি, তাই না? কাজে ইন্টারনালি না জেনে কিছু বলা ঠিক না আমার জন্য। এটা এত বড় বাজার কেন করলো, করা ঠিক ছিল কি না, এটা আমার বলা ঠিক না। ওনারা কী পরিস্থিতি কোন কারণে এটা করছে নিশ্চয়ই সেই ব্যাখ্যা ওনারা ভালো বলে, বুঝছেন না? এই সম্বন্ধে আমি বাড়িতে কমেন্ট করা আমার ঠিক না। অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানে আপনাকে ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ৭১-এর সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।